নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সুন্দরবন, কিন্তু এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদের গতকাল রাতে ভিডিও দিতে পারিনি। আপনারা জানেন সম্প্রতি 3টে বিল পাস হয়েছে ফাঁকা সংসদে। গলাবাজি করে অমিত শাহ গুরুত্বপূর্ণ আইন সংশোধনী বিল পাস করেছেন, নাম দিয়েছেন বিভিন্ন নাম, তার সাথে সংহিতা অর্থাৎ মনুসংহিতার মতো কিছু বিধান, যেগুলো এতটাই কঠোর যে বর্ণভেদ প্রথা, অর্থাৎ আমরা যখন বর্ণবাদী সমাজে ছিলাম তখন শূদ্রদের যেমন কোনো অধিকার ছিল না, মানে ব্রাহ্মণরা 7খানা খুন করলেও তাদের কোনো ফাঁসির নির্দেশ ছিল না, কিন্তু একটা শূদ্র যদি কোনো ব্রাহ্মণকে অপমান করে তাকে ফাঁসি দেওয়ারও হুকুম ছিল। তো সেরকমই কিছু গুরুত্বপূর্ণ আইন সংশোধন নিয়ে এসছে, এবং যেগুলো বলা হচ্ছে যে উপনিবেশিক ব্যবস্থায় যে ব্রিটিশরা আইন চালু করেছিল সেই সমস্ত আইনকে সংশোধন করে বাতিল করে সেগুলো কিন্তু নতুন করে আনা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ব্রিটিশের সময় যে ধরনের রাউলাট আইন থেকে শুরু করে বিপ্লবীদের বিরুদ্ধে যে সমস্ত আইন ব্যবহার করা হতো সেগুলোকে আরো কঠোর করে পরিবেশন করা হয়েছে। তো এই নিয়ে বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র তিনি একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন বিস্তারিত আলোচনা করে। আপনাদের সেই সম্পূর্ণ ব্যাখ্যাটা শোনার জন্য অনুরোধ করব। তিনি পয়েন্ট ধরে ধরে ওই আইনগুলোর ভিতরে কি আছে সেই আইনগুলোর বিল পড়ে পড়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেই গুলোকে ব্যাখ্যা করেছেন, এবং প্রত্যেকে শোনা উচিত, কারণ এতটা তথ্যবহুল ব্যাখ্যা এর আগে কোনো চ্যানেলে পাওয়া যাবে না। ফলে এই ভিডিওটি প্রত্যেককে সম্পূর্ণ দেখবেন, এবং তাহলে বুঝতে পারবেন কতটা ভয়ানক এই নতুন যে 3টে বিল পাস করেছে অমিত শাহ, দণ্ড সংহিতা। তো সেই আইনগুলোকে বুঝতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করুন, কারণ অনেক মানুষই ভাবছেন যে এই বিষয়টা, এই আইনটা নাকি খুব ভালো। তো এই আইনটির ক্ষেত্রে সব থেকে মূল টার্গেট হচ্ছে বিরোধী ভয়েস, অর্থাৎ সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যে কোনো আওয়াজকে দেশ বিরোধী আখ্যা দিয়ে তাকে দমন পূরণ করার জন্য নানা রকমের কুটকচালি এর মধ্যে রয়েছে। খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন বিষয়টি ধরে দীর্ঘদিনের অভিজ্ঞ মানুষ আইন এবং ইতিহাস সম্পর্কে মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। পশ্চিমবাংলার সব থেকে পুরনো মানবাধিকার সংগঠন এপিডিআর, গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, তার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ছিলেন, এবং তিনি একটি কলেজের অধ্যাপনা করেন। তো তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেটা শোনার পরে আপনি অবশ্যই আঁতকে উঠবেন। দেখুন সম্পূর্ণ তার বক্তব্য এবং ব্যাখ্যা। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, এবং আমার চ্যানেল যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এটা আপনার কথাই বলে। সংসদে যে 3টে বিল শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী আনলেন, ভারতের 3টি মৌল ফৌজদারি আইনের পরিবর্তে, সেগুলো সর্বশেষ বিচারে ভয়ঙ্কর। তার দাবি যে ব্রিটিশ আমলের ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত করার জন্য, দাসত্ব মানসিকতা থেকে নাগরিককে মুক্ত করার জন্য এই 3টে বিল আনা হয়েছে। 3টে বিলের দুটো রূপ আছে। একটা হচ্ছে বিলগুলো কি সত্যি অতীত থেকে ব্রিটিশের যে ফৌজদারি আইন, ইন্ডিয়ান পিনাল কোড অথবা কার্যবিধি অথবা সাক্ষ্য আইন থেকে কতখানি বিচ্ছেদ। বিশেষজ্ঞরা দেখাচ্ছেন যে 80% পুরনো আইনের ধারা উপধারাগুলো এই নতুন বিলগুলোতে সুরক্ষিত। নতুন কিছু যে সংযোজনের কথা বলা হয়েছে, প্রায় 18টা সংযোজনের মতো ইন্ডিয়ান পেনাল কোডে, তাও বেশ কিছু 2013, 2012 বা তার আগে দেশীয় এই প্রচলিত আইনের অংশ বা অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফলে এগুলো নতুন নয়। ঔপনিবেশিক মানসিকতা বলতে ব্রিটিশ আইন যেগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু ফৌজদারি কার্যবিধি তার মধ্যে অন্যতম। 1973 সালে তার বিপুল সংশোধন হয়, এবং তারপর নানা স্টেট, নানা রাজ্য তার প্রয়োজন মতো সংশোধনী করেছে। ধারা উপধারাকে ঘিরে সুপ্রিম কোর্টের নানা রায়, যাকে আমরা কেস লস বলি, সেগুলোকে নাগরিকের অধিকারের সপক্ষে তুলে ধরেছে। অর্থাৎ পুরনো প্রজার যে কনসেপ্ট, প্রজার আনুগত্যের যে কনসেপ্ট, তা কিন্তু বহু আগে বাতিল হয়ে গেছে। এবং 1950 সালে সংবিধান চালু হবার পর সেই সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে সরাসরি বলা আছে যে সংবিধানের বিরোধী যে সমস্ত আইন, ধারণার বিরোধী যে সমস্ত ইউজেস, যেমন হায়ার ম্যাজেস্টি,
নাও, এগুলো সংবিধান চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এবং তারপরেও এই আইনের এতগুলো সংশোধনের পর, ল কমিশনের নানা সুপারিশ কম বেশি গ্রহণের পর, সেই পুরনো মানসিকতার পুরোপুরি 1860 থেকে 2023 সালে আগস্ট পর্যন্ত অবিচ্ছিন্নভাবে প্রবাহমান বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন তা মোটেই ইতিহাস সম্মত নয়, বরং অনেকটা বেশি যুক্তির বদলে রেটরিক বেশি প্রমাণিত হয়েছে। দ্বিতীয় বিষয়টা হলো যে পরিবর্তনগুলো করা হয়েছে তার মধ্যে গুরুতর কিছু বিষয় আছে, ওটা গোপনীয় বিষয়ও আছে, যেটা সংশোধনের মধ্যে বা নতুন বিলের মধ্যে লুকিয়ে আছে। বিলটা আজকেই চালু হবে না, বিলগুলো শীতকালীন অধিবেশনে পেশ হবে। তার আগে স্ট্যান্ডিং কমিটিতে গেছে। স্ট্যান্ডিং কমিটিতে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বিজেপি শাসক দল। যে 4 জন বিরোধী 4-5 জন আছেন তার মধ্যে 4 জন সাসপেন্ডেড। ফলে কমিটি খুব নতুন কিছু পরিবর্তন করবে বলে মনে হয় না, এবং তারা ওকে করবে, এবং শীতকালীন অধিবেশনে যদি সেটা পাস হয়ে যায় রাষ্ট্রপতি 1 মিনিটের মধ্যে সেটা মেনে নেবেন। বিপদ অন্য জায়গায়, নতুন যেগুলো কিছু কিছু জায়গায় আসলে সংশোধনী আনা হয়েছে সেগুলো মারাত্মক। কেউ বলবেন এবং বলছেন সিডিশনটা তো তুলে নেওয়া হয়েছে ব্রিটিশ আমলের যে কুখ্যাত সিডিশন, যা তুলে নেওয়ার জন্য বিপুল জনমত এবং সুপ্রিম কোর্টে গত বছর মে মাসে যার উপর স্থগিতাদেশ আছে সেটা বাতিল হলো, সিডিশন বাতিল হলো, কিন্তু ভিন্ন রূপে ভিন্ন ভাষায় আরো ভয়ঙ্করভাবে সিডিশনের ধারণাগুলো 150 নম্বর ধারায় ন্যায় সংহিতাতে ঢুকিয়ে দেওয়া হলো। অন্য ধারাগুলোতে যাওয়ার আগে একবার 150-এর দু একটা শব্দগুলো দেখুন। সেখানে বলা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব ঐক্য বিনাশকারী, ক্ষতিকারক ফিলিং যদি প্রচারিত হয়, অন্তর্ঘাতমূলক কার্যকলাপ যদি উৎসাহিত করা হয়, তাহলে সেটা 150 নম্বর ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড এবং ন্যূনতম 7 বছর কারাদণ্ড হবে। এগুলো ব্যাখ্যা কি? কাকে অন্তর্ঘাতমূলক কাজ বলে? এই যে ফিলিং অফ সেপারেট অ্যাক্টিভিটিস বা দেশের ঐক্যকে বিপজ্জনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কাজকর্ম, এগুলোর কোনো ব্যাখ্যা আইনে নেই। রাষ্ট্রসংঘের ফৌজদারি এবং ন্যায় বিচার সংক্রান্ত রিপোর্টে আছে, সেটা প্রায় 1993 সালে, যে ক্রিমিনাল ল ডিমান্ডস প্রিসিশন। ফৌজদারি আইনের সবচেয়ে বড় দাবি হচ্ছে একেবারে নির্দিষ্ট সংজ্ঞাকরণ। তুমি যত অস্পষ্ট রাখবে, যত ভাষা রাখবে, তত আইন রক্ষকদের হাতে স্বেচ্ছাচার ক্ষমতা প্রয়োগের অবাধ দ্বার খুলে দেবে। এবং পুলিশকে দায়বদ্ধহীন ক্ষমতা দেয়া হয়েছে, এমন দায়বদ্ধহীন ক্ষমতা দেয়া হয়েছে যে সাক্ষীকেও কখনো কখনো ডাকা যাবে না। অর্থাৎ বিচার চলছে নাগরিক সুরক্ষা বিলে, তাতে আছে 254 নম্বর ধারায়, যে যদি সাক্ষী আমি ডাকি, আমার বিরুদ্ধে মামলা, আমি বিবাদী, আমি যদি সাক্ষী ডাকি, সেই সাক্ষী যদি জজের মনে হয় যে এটা ডিলে করার বা দেরি করার একটা কৌশল, তাহলে সেই সাক্ষীকে ডাকা হবে না। অর্থাৎ সাক্ষী সাক্ষ্য দিয়ে যাবে, আমি ক্রস এক্সামিনেশন করতে পারবো না, বা একবার ক্রস এক্সামিনেশন পড়ার পর সাধারণ ন্যায় বিচার ধারণা আমি আবার সাক্ষীকে ডাকতে পারি, সেটা পর্যন্ত জজের ডিসক্রিশনের ওপর, তার মনোভাবের ওপর ছেড়ে দেওয়া হলো। এবং আমরা নিচের কোর্টে জানি যে জজেরা কিভাবে রহস্যময় পদ্ধতিতে মামলাগুলো পরিচালনা করেন বা কার্য সম্পাদন করেন। ফলে এর পেছনে একটা পুলিশের যে সমস্ত ক্ষমতা, পুলিশকেও একটা স্টেটমেন্ট দেবে কোনো কেসে, পুলিশকে ডাকা যাবে না।
এবং অমিত শাহ সংসদে বলেছেন যে পুলিশকে যদি কোর্টে আসতে না হয় তাহলে প্রচুর সময় বেঁচে যাবে, এবং অন্যদিকে তাদের লক্ষ্য হচ্ছে কনভিকশন বা সাজা দেওয়ানো। ন্যায় বিচারটা হলো কি হলো না তা নয়, সাজা দেওয়ানো। সমস্ত পদ্ধতিটাকে যদি সংক্ষিপ্ত করে দেওয়া হয় এবং সাজাটাই প্রধান লক্ষ্য হয়, তাহলে ফর্মুলাটা হয়ে দাঁড়ায় আমি ধরা পড়লাম, তার মানে আমি অপরাধী এবং আমার বিচার শুরু হয়ে যাবে, অপরাধী ধরে নিয়ে বিচার শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু সাক্ষী করে 30 দিনের মধ্যে বা 90 দিনের মধ্যে চার্জশিট দিয়ে চার্জ ফ্রেম করে 30 দিনের মধ্যে জাজমেন্ট দিয়ে দেওয়া হবে। এই যদি পদ্ধতি হতে থাকে তাহলে ন্যায় বিচারের যে আন্তর্জাতিক যে যে ধারণা, অপরাধ যতক্ষণ না প্রমাণিত হচ্ছে আমি ততক্ষণ নির্দোষ, তাকে রূপান্তর ঘটিয়ে দিয়ে বলা হলো যে অভিযুক্তকে যেরাম করে হোক সাজা দাও। একে আমরা বলি ইনক্রিজেশনাল সিস্টেমটা একেবারে রূপান্তর ঘটিয়ে দেওয়া হলো। অর্থাৎ যেটা অ্যাকিউটেটোরিয়াল সিস্টেম ছিল আমাদের পৃথিবী জুড়ে, এটা খালি ঔপনিবেশিক অঔপনিবেশিক বলার কোনো ব্যাপার নয়, সেইটা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়ে বলা হলো ইনক্রিজেশনাল, ধরা হয়েছে এবং তোমাকে আমরা একেবারে ওপরে তুলে দেবো। এই যে যদি মনোভাব হতে থাকে তাহলে ন্যায় বিচারের যে ধারণা, সেই ধারণাটা মূলে আঘাত করেছে। এটা সঙ্গে বিশেষ বিশেষ আইনে যেগুলোকে আমরা সন্ত্রাসবাদী কার্যকলাপ বা মানি লন্ডারিং কেসে যে প্রসিড অফ ক্রাইম, সেগুলো সাধারণ আইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ফলে ইউএপি এর সমস্ত বিপজ্জনক ড্রাকোনিয়ান দানবীয় ধারাগুলোকে নর্মাল করে দেওয়া হলো। অর্থাৎ পুলিশের অনুমতি নেওয়ার দরকার নেই, মামলাগুলো পরিচালনা করার জন্য কোনো বিশেষ দরকার নেই, আমি রিভিউ চাইতে পারি, তার অধিকারগুলো কেড়ে নিয়ে যেটুকু ন্যূনতম সামান্য বাধা ছিল সেগুলোকে করে দিয়ে সাধারণ আইনে করে দেওয়া হলো। অর্থাৎ যে ধারায় 302 দিতে পারে ধরা যাক, সেরকমই একটা ধারায় ইউএপি এর মতো তুমি টেররিস্ট, সেরকম একটা ধারায় মামলা চালু করে দিতে পারে। এই যে সুরক্ষাগুলো কেটে কেটে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো, যার ফলে একটা সম্পূর্ণ রূপান্তর হলো। ওরা বলছে যে আমরা মব লিঞ্চিং এ আইন রেখেছি। মব লিঞ্চিং এ আইন রেখেছো ঠিকই, 7 বছর সাজা দিয়েছো, তো মব লিঞ্চিং এ 7 বছর। আমাদের অভিজ্ঞতা কি বলে, যারা বাবরি মসজিদ ভাঙে তারা বেকসুর খালাস হয়ে যায়। পেহলু খান থেকে শুরু করে অন্যান্য মব লিঞ্চিং এ প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়। ফলে এটা যে, এবং কালেকটিভ ভায়োলেন্স যারা করে, হিন্দু টেরোরিজমে যারা কালেকটিভ ভায়োলেন্স করে, তাদের সম্পূর্ণ ছাড় পেয়ে যায় বিচারালয় থেকে। প্রসিকিউশন মামলা চালাতে চায় না, মামলা চলে না। ফলে এটা রাখা হলো, কিন্তু এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। বলা হচ্ছে তাড়াতাড়ি বিচার। হ্যাঁ, আমরা বলি ন্যায় বিচারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাড়াতাড়ি বিচার, স্পিডি ট্রায়াল বলি আমরা ইংরাজি। স্পিডি ট্রায়ালের জন্য 2005 সালে ফার্স্ট ট্র্যাক কোর্ট হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে, জেলায় জেলায়। তার রিপোর্টটা একবারও ভারত সরকার পেশ করলেন না যে ফার্স্ট ট্র্যাক কোর্টগুলো চলে কি করে, চলছে না কেন, কোথায় পরিকাঠামোর উন্নতির দরকার, সেটা না করে সমস্ত অভিযুক্তের অধিকারগুলোকে খর্ব করে দিয়ে তাড়াতাড়ি বিচার করে তাড়াতাড়ি সাজা দাও, এই লক্ষ্যে। এবং 150 নম্বর ধারা এবং টেররিস্ট অ্যাক্টের ধারাগুলো যদি আপনারা নজর করেন, তাহলে সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই বন্দোবস্তটা করা হয়েছে। অর্থাৎ ফিরে ফিরে সেই ঔপনিবেশিক মানসিকতা, ঔপনিবেশিক যেমন ম্যাকলে চেয়েছিলেন প্রজাগণ চিরকাল আনুগত্য প্রদান করুন, বিদ্রোহ না করুক, তার জন্য কঠোরভাবে ক্রাইম কন্ট্রোল, মাইনার ডিউ প্রসেস অফ ল, সেটাকে এখানে আনা হলো। সেই ক্রাইম কন্ট্রোল মডেল, মাইনার ডিউ প্রসেস অফ ল, এটাই নানাভাবে ঢোকানো হলো। যে কোনো জনমানুষের দাবি ম্যারিটাল রেপটা রাখা উচিত, রাখা হয়নি। সুপ্রিম কোর্ট খাপ পঞ্চায়েত অনার কিলিং এর বিরুদ্ধে আইন করার কথা বলেছিল, সেগুলো রাখা হয়নি। পরিবর্তে বিরোধী কণ্ঠস্বরকে কি করে স্তব্ধ করে দেওয়া যায় তার নানা কৌশল, এমনকি পেটানোর পথ পর্যন্ত খুলে দেয়া হলো। এখন বলা হলো যে ম্যাক্সিমাম আপনারা জানেন যে প্রচলিত আইনে পুলিশ কাস্টডিতে যদি বেল না পায় 15 দিন অবধি রাখতে পারে, তারপরে যদি বেল না পায় চার্জশিট না দেওয়া পর্যন্ত 60 দিন হতে পারে, 90 দিন হতে পারে। মামলার গুরুত্ব, অপরাধের কোর্ট আন কোর্ট সেকশনের গুরুত্ব বুঝে সেখানে তারপর তাকে বিচার ব্যবস্থা হেফাজত বা আপনাকে পপুলার বলে জেল কাস্টডিতে ঢুকিয়ে দেওয়া হতে পারে। এখানে বলা হলো 15 দিনের পরও 90 দিন পর্যন্ত চার্জশিট বা 60 দিন পর্যন্ত চার্জশিট না দিলে তাকে বারবার পুলিশ কাস্টডিতে নিয়ে আসতে পারে। অর্থাৎ যেহেতু কনভিকশনটা লক্ষণ, 15 দিনের মধ্যে যদি উত্তর না পাওয়া যায় তাদেরকে পেটাই করো, মারো, টর্চার, হেফাজতে হিংসার পথগুলোকে খুলে দেওয়া। হাত করা পরিয়ে নিয়ে যাওয়াটা বারণ আছে সুপ্রিম কোর্টের বিশেষ কয়েকটি ক্ষেত্রে ছাড়া। এখানে সমস্ত বিরোধী পক্ষকে হাত করা দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া
যাবে। ফলে প্রসেসটাই, বিচার তো পরে, প্রসেসটাই ধীরে ধীরে শাস্তিমূলক হয়ে উঠছে, অবমাননাকর, অমর্যাদাকর হচ্ছে। পরাধীন দেশে প্রজাদের যেভাবে করা হয়, স্বাধীন দেশের নাগরিকের বিরুদ্ধে একটি নির্বাচিত সরকার কার্যত যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে এই নতুন বিলের মাধ্যমে। লাভ জিহাদের কনসেপ্ট নেই, কিন্তু লাভ জিহাদের ধারণা থেকে এমনভাবে আইনটা করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যদি ফলস আইডেন্টিটি বা মিথ্যা কোনো পরিচয় দিয়ে কেউ কাউকে বিয়ে করে, তাহলে সেটা যদি ধরা পড়ে তার 10 বছরের সাজা। লক্ষ্য করুন, মব লিঞ্চিং এর প্রশ্নে সাজা 7 বছর, আর এখানে একে অন্যকে ইন্টারফেথ বিবাহ করলে সেখানে সাজা হচ্ছে 10 বছর দেওয়া হয়েছে। এবং এরা চিরকালই ইন্টারফেথ, ইন্টারকাস্ট বিবাহের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্যগুলো এবং সরকার, তাই ফোর্থ কনভার্সনের মতো আইন এনে এইগুলোকে রোকবার চেষ্টা করে বা বিয়ে ভাঙানোর চেষ্টা করে। এইটা আস্তে করে গোপনে উচ্চস্বরে না করে এটা ঢুকিয়ে দেওয়া হলো। একটা অল্টারনেটিভ বিকল্প শাস্তির কথা এখানে বলা হয়েছে, এটা খারাপ না, সেটা হচ্ছে কমিউনিটি সার্ভিস। শিখ ধর্মে আছে, আপনাদের খেয়াল আছে, সুরজিৎ সিং বান্দালা কে অপরাধের জন্য স্বর্ণ মন্দিরে জুতো পরিষ্কার করতে দেওয়া হয়। আর্জেন্টিনা বা অন্যান্য দেশে এরকম অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু কমিউনিটি সার্ভিস অর্থাৎ পরিষেবা যে আমি দেবো, আমি দোষী সাব্যস্ত হওয়ার পর, পেটি অফেন্সে দোষী সাব্যস্ত হওয়ার পর আমি কমিউনিটি সার্ভিস দেবো, কি সার্ভিস দেবো? কোনো ব্যাখ্যা নেই। কারা এটা ঠিক করবেন আমি কি সার্ভিস দেবো? ফলে স্বেচ্ছাচার এবং নিষ্ঠুরতার পথকে খুলে দেয়া হলো, ওটা বিভৎস ধরনের অবমাননাকর কোনো কাজ করতে বলা হলো। এবং আমাদের সমাজ এত হিংস্র, আমাদের রক্তের মধ্যে এত হিংস্রতা আছে, ফলে একটা অপরাধীকে পেলে যেভাবে অত্যাচার করা যায় সে অত্যাচারের মুখোমুখি হতে পারে সেই কোট আনকোট মাইনার কেসের অপরাধী। আমরা র্যাগিং নিয়ে দেখছি যে কিভাবে হিংস্রতা কোথায় গিয়ে পৌঁছতে পারে, এবং সেটা যদি একটা অপরাধীকে কমিউনিটির হাতে তুলে দেওয়া যায়, যদি ব্যাখ্যা না দেওয়া যায়, যেভাবে খাপ পঞ্চায়েত অনার কিলিং করে সেই সম্ভাবনাকে খুলে দেওয়া হলো কোনো তার ব্যাখ্যা না থাকার ফলে। আরেকটা গুরুতর বিষয় আপনাদের নজরে আনতে চাই, সেটা হচ্ছে যে সেই কবে 1979 সালে ভারতের তরফে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাষ্ট্রসংঘে যে বিখ্যাত আন্তর্জাতিক সনদ রাজনৈতিক এবং নাগরিক অধিকার সংক্রান্ত, তাতে স্বাক্ষর করে লিখিতভাবে ঘোষণা করেছিলেন যে অনুচ্ছেদ 6 নম্বর ধারা অনুসারে ওই সনদে ভারতবর্ষে ধীরে ধীরে মৃত্যুদণ্ড তুলে দেওয়া হবে। অতীতে বিভিন্ন কোট আনকোট সন্ত্রাসবাদ বিরোধী আইনে মৃত্যুদণ্ডকে রাখা হয়েছে, কংগ্রেস তার জন্য যেমন দায়ী। পরবর্তীকালে এই নতুন বিলে মৃত্যুদণ্ডের প্রাবল্য প্রচুর, সাজার এই কঠোরতা, এইটা সম্পূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার ধারণার বিরোধী। এবং নতুন বিলে এইটা রাখার ফলে মৃত্যুদণ্ডের যে ভয়াবহ দিক, অমানবিক দিক, যার বিরুদ্ধে আমরা সবাই বিশ্বজুড়ে লড়াই করি, তা আবার আঘাতপ্রাপ্ত হলো।